প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিনে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা নানা বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষত আমাদের স্বাস্থ্যের নানা বিষয়, বিভিন্ন রোগের প্রতিকার, প্রতিরোধ, এগুলো নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আমাদের মস্তিষ্কের যে নানা ধরনের রোগ রয়েছে সেটার যে সার্জিক্যাল চিকিৎসা রয়েছে, আমরা যেটাকে নিউরো সার্জারি বলি, সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট নিউরোসার্জন। বাংলাদেশ থেকে আছেন মোহাম্মদ নুরুজ্জামান খান, ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান খান। তিনি অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড নিউরো সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং তিনি একই সঙ্গে বাংলাদেশ সোসাইটি অফ নিউরো সার্জনসের মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করছেন। এবং আমার বাম দিকে রয়েছেন ডক্টর জাই রাও। হি ইজ দ্য হেড অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট of Neurosurgery Department of Singapore General Hospital. আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। both of you are welcome to my show. Thank you. আমি ডক্টর নুরুজ্জামান খান আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে নিউরোসার্জারির যে সমস্যা বা এই ধরনের যে সমস্যাগুলো যেটা আপনারা চিকিৎসা করেন, সেই রোগের প্রকোপটা কেমন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের নিউরোসার্জারিতে আমরা দুই ধরনের পেশেন্ট ব্রডলি আমরা ট্রিট করি। একটা হলো তার ব্রেনের যে সমস্যাগুলো হয়, আর একটা তার স্পাইনে যে সমস্যাগুলো হয়। তো ব্রেনে তো নানা ধরনের সমস্যা হয়, তার ভিতরে এক নাম্বার যেটা বলবো সেটা ট্রমা, অর্থাৎ আঘাতপ্রাপ্ত পেশেন্টগুলো যে ব্রেনে হেড ইনজুরি নিয়ে আসে আমাদের কাছে। হেড ইনজুরি নানাবিধ হেড ইনজুরি হতে পারে, তার হাড় ভেঙে যেতে পারে বা মস্তিষ্কের ভিতরে বিভিন্ন ধরনের রক্ত জমা হতে পারে। আর এটা ছাড়া তার পরবর্তী যে বিষয়গুলো সেটা হলো যে বিভিন্ন ধরনের টিউমার হতে পারে ব্রেনের ভিতরে। তো টিউমারগুলো আবার হতে পারে সেটা ভালো ধরনের টিউমার অথবা ক্যান্সার বা খারাপ ধরনের টিউমার হতে পারে, এবং সেই টিউমারগুলো ব্রেনের ভিতরে উৎপত্তি হয় এরকম টিউমার হতে পারে, আবার শরীরের অন্য জায়গার টিউমারগুলো ব্রেনের ভিতরে যাচ্ছে এরকমও হতে পারে। তো টিউমার ছাড়া আরও হতে পারে যেমন রক্তনালীর বিভিন্ন অ্যাবনর্মালিটির জন্য বিভিন্ন সমস্যা হয়, যেমন অ্যানুরিজম বা রক্তনালী স্ফীত হয়ে একটা ফুলে বেলুনের মতো ফুলে যায়, যেটা ফেটে ভিতরে রক্তক্ষরণ হয়, এই ধরনের সমস্যা হতে পারে। অথবা এভিএম নামক এক ধরনের সমস্যা হতে পারে, অথবা বিভিন্ন ধরনের অন্য অন্য টিউমার যেমন স্কাল বেস বলি আমরা, মস্তিষ্কের নিচের দিকে যে জায়গাগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের টিউমার হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে পিটুইটারি গ্রন্থি, যেটাকে আমরা বলি মাস্টার অফ অল এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেখান থেকে কিন্তু টিউমার তৈরি হতে পারে। তো এই ধরনের বিভিন্ন ধরনের টিউমার হতে পারে। তাছাড়া বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ হতে পারে, যে কারো যদি দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে পিছন দিক থেকে একটা মেনিঙ্গোসিল বের হয়ে আসতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। অথবা অনেকের হাড়ের প্রবলেম হতে পারে, যে হাড়গুলো আগেই ফিউজ হয়ে গিয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা হতে পারে। তো এরকম বা বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, যেরকম টিউমার ছাড়াও আমরা ইনফেকশনের কথা বলি, যেমন যক্ষা রোগ কিন্তু ব্রেনের ভিতরে হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে ব্রেনে, বা বিভিন্ন ধরনের প্যারাসাইটিক ইনফেকশন হতে পারে ব্রেনের মধ্যে। তো এগুলো ব্রেনের সমস্যা যদি বলি। তার পাশাপাশি আমরা বলতে পারি স্পাইনের যে প্রবলেমগুলো হতে পারে, যেমন স্পাইনেও কিন্তু একইভাবে আঘাতপ্রাপ্ত রোগী আসতে পারে আমাদের কাছে, যে আঘাতপ্রাপ্ত হয়ে স্পাইনের কর্ডের ইনফেকশন, স্পাইনাল কর্ডের আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য তার 4 হাত পা একসাথে প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো অথবা কোয়াড্রিপ্যারেসিস যেটা বলি, 4 হাত পা একসাথে চলে যেতে পারে। অথবা ওখানেও কিন্তু একই রকমভাবে ইনফেকশন হতে পারে, সেটা টিউবারকুলোসিস বা যক্ষা রোগ হতে পারে, অথবা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হতে পারে। আবার ওখানে টিউমার হতে পারে, সেই টিউমারগুলো স্পাইনের হাড়ে হতে পারে, আবার স্পাইনের মধ্যে, রগের মধ্যে বা রগের বাইরে বিভিন্ন ধরনের টিউমার হতে পারে। একই রকমভাবে ব্রেনের মতোই এটা প্রাইমারি সেকেন্ডারি দুরকম হতে পারে। আর সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো যে স্পাইনে ডিজেনারেটিভ চেঞ্জ আসতে পারে, যে বয়সজনিত কারণে হোক বা আঘাতপ্রাপ্ত কারণে হোক, তার ডিস্কগুলো ফেটে ডিস্ক বেড়ে চলে আসতে পারে, স্পাইনাল ক্যানেলটা ছোট হয়ে যেতে পারে, বা হাড়গুলো একটা থেকে একটা সরে যেয়ে স্পন্ডাইলোলিস্থেসিস নামক একটা অসুখ এরকম হতে পারে, বা হাড়গুলো ভেঙে যেতে পারে। তো নানাবিধ কিন্তু সমস্যা তৈরি হয় স্পাইনে এবং ব্রেনে, এগুলোই কিন্তু আমরা নিউরোসার্জারিতে ড্রিল করি। অনেক ধন্যবাদ। ডক্টর জাই রাও, I come to you. What are the problems you're facing in Singapore patients regarding neurosurgery? So I think in the Singapore context, the population is aging, and as the population ages, you tend to see a lot more degenerative conditions coming up. I would divide it into the emergency and the elective kind of thing. So in the emergency kind of setting, it's more trip and falls causing spinal fractures or traumatic injury, traumatic brain injuries, that kind of thing, and a lot of strokes because of the high blood pressure, diabetes,
related conditions. Our aneurysms are still there in terms of the high blood pressure and the cholesterol management. In the elective setting, it's mainly tumors and degenerative spine. In tumors, we have the what are called gliomas, which are primary brain tumors, and then our cancer treatments are getting better. Our patients with cancer are living longer, and because of that, they tend to develop brain metastases because of that, right? So, and the current chemotherapy systems and things are not so good for treating the brain-related metastases. So we still see a fair number of that. We also have a lot of skull-based tumors, what are known as vestibular schwannomas, meningiomas, as well as pituitary tumors. I think these are the largest sort of groups of patients. Outside of that, the stroke service is developing new areas where we are doing bypass for stroke or carotid endarterectomies to prevent the risk of new stroke from occurring. So I think these are our focus areas. We have a very niche area in pediatrics, children's neurosurgery. That is mainly to, I would say, congenital malformations, spinal cord disorders that are there, but not a large volume in that area. Great. প্রিয় দর্শক, ডক্টর জাইরাও যেটা বলছিলেন সেটা হচ্ছে যে তারা সিঙ্গাপুরে দু ধরনের রোগীদের চিকিৎসা করে থাকেন। সেটা হচ্ছে ইমার্জেন্সি বা জরুরি রোগী এবং কিছু ইলেকটিভ বা যে রোগীগুলো অতটা জরুরি না, তারা নানা ধরনের সমস্যা নিয়ে এসে থাকেন এবং সেই সমস্যাগুলো কিন্তু প্রায় বাংলাদেশের মতোই। তিনি যেটা বলছিলেন যে তারা কিছু এর মাঝখানে কিছু শিশু বা যারা জন্মগত বিভিন্ন ধরনের ত্রুটি নিয়ে আসেন তাদেরকেও চিকিৎসা করে থাকেন। আমি ডক্টর নুরুজ্জামান আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে কী মানে একটা রোগী কিভাবে বুঝবেন যে তিনি এই ধরনের নিউরোসার্জিক্যাল সমস্যা আক্রান্ত হয়েছেন বা তার এই ধরনের কোনো সমস্যা তৈরি হচ্ছে আঘাতের অংশটা ছাড়া? ধন্যবাদ আপনাকে। আমি যদি বলি যে নিউরোসার্জারিতে দুইটা পার্ট, আমি আগেই বললাম যে একটা ব্রেনের একটা স্পাইনের একটা পার্ট। তো ব্রেনের পার্টের যদি কোনো পেশেন্ট আসে তো সেক্ষেত্রে তার বিভিন্ন ধরনের সিমটম নিয়ে আসবে। সে সিমটমগুলো যেমন একটা পেশেন্ট আসলে প্রথমত তার হেডেক হতে পারে, বাট সব হেডেকই কিন্তু আবার টিউমার বা ওই জাতীয় না, নর্মাল হেডেকও আছে আবার। তো হেডেকের সঙ্গে মানে মাথা ব্যথার সাথে বমি হতে পারে তার, আর খিঁচুনি হতে পারে, শরীরের এক পাশ বা দুই পাশ একসাথে 4 হাত পাও চলে যেতে পারে বা অবশ হয়ে যেতে পারে, মুখ বাঁকা হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে, তারপর অজ্ঞান হয়ে যেতে পারে পেশেন্টগুলো। তো হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে। তো এই ধরনের বিভিন্ন প্রবলেম নিয়ে কিন্তু এই পেশেন্টগুলো আমাদের কাছে আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো প্রবলেম নাই, এক জায়গায় সোয়েলিং বা উঁচু হয়ে গেছে, ফুলে গেছে। আবার বাচ্চাগুলোর ক্ষেত্রে যেটা পিডিয়াট্রিক নিউরোসার্জারি বা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় মাথাটা বড় হয়ে গিয়েছে, অথবা তার পিছন দিক থেকে কোনো একটা ফোলা একটা জিনিস বের হয়ে আসে। অনেক পেশেন্ট কিন্তু দেখা যায় যে তার চোখে দেখতে পাচ্ছে না, সেই ভিশন, বা অনেকে আছে কানে শুনতে পাচ্ছে না, এরকম প্রবলেম নিয়েও কিন্তু আমাদের কাছে চলে আসে ব্রেনের সমস্যাগুলো রোগী। আর স্পাইনের যে প্রবলেমগুলো নিয়ে আসে সেগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি যেমন কোমরে ব্যাক পেইন হতে পারে বা কোমর ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, একই সাথে তার হাত পায়ে অবশ লাগা, ঝিঝি লাগা বা শক্তি কমে যাওয়া, এই ধরনের একটা সমস্যা নিয়ে কিন্তু আমাদের কাছে এই পেশেন্টগুলো আসে কম্পারেটিভলি। জি, অনেক ধন্যবাদ। Dr. Jairo, we were discussing about the symptoms of the neurosurgical diseases. So my question to you is what are the advanced treatments you are offering for neurosurgical patients nowadays? So I think there are many new technological advances in neurosurgery. Some of it very hard to catch up to. We have gone from the phase of where navigation and in neurosurgery used to be something new to becoming routine. Even things like what we call intra-op monitoring to check cranial nerve functions, to check limb MEPs, SSUPs in terms of the function of the limb. So monitoring and making surgery safe, I think, has become routine. What are the new advances are imaging guidance. So that leads to a robotic element. So the integration of guidance together with robotic technology, and then a decision-making system that comes into that.
whether that decision-making system is a automatic system, like an artificial intelligence system, or it is based on the imaging that is already done with real-time updating. So in Singapore, we have the advantage of bringing in intraoperative MRI, intraoperative CT scans that give live updates of images, right? We also now have ultrasound that is navigated as well, so we can use ultrasound probes to actually put on the brain, visualize the tumor and see how the tumor resections and the margins that we have removed. Then there is the addition of what we call fluorescent imaging, where you can put dyes inside and light up abnormal brain tissue. The robotic element, I think, is still more in the spine side of things because it is better for bone rather than the brain tissue. So that is another frontier of development. And then in terms of therapeutics, you know, there are new therapeutics that are coming onto the market, but I think would be in the functional neurosurgery domain. Things for like Parkinson's, you know, stroke, recovery and rehabilitation, post-spinal cord injury rehabilitation. So we do a lot of insertion of stimulators. For Parkinson's, it's standard of care, deep brain stimulators, but we're expanding that into indications for things like psychiatric uses, depression, transmagnetic stimulation for recovery, post-stroke, neural spinal cord stimulators to help spinal cord patients try and walk again. So I think these are some of the areas that are interesting and developing in the field. Great, thank you. প্রিয় দর্শক, ডক্টর জাহিরাও যেটা বলছিলেন যে নেভিগেশন কিংবা অপারেশনের সময়ের যে মনিটরিং পদ্ধতিগুলো রয়েছে, আধুনিক মনিটরিং পদ্ধতি, সেগুলো কিন্তু এখন একটা রুটিন পর্যায়ে চলে গেছে। বরং নতুন যে জিনিসগুলো আসছে, যেটার উপর তিনি জোর দিতে চান, তার মধ্যে একটা হচ্ছে রোবোটিক কিছু সিস্টেম, যেটা আসলে অপারেশনকে আরও সহজ করে তোলে, এবং তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটারও প্রয়োগ শুরু হয়ে গেছে নিউরোসার্জিক্যাল অপারেশনে। তাছাড়া অপারেশনের সময় সিটি স্ক্যান করা বা এমআরআই করা, আলট্রাসাউন্ডের মাধ্যমে আরও সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করা যে সঠিকভাবে টিউমারটিকে তুলে আনা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা করছেন। আমি ডক্টর নুরুজ্জামান খান আপনার কাছে আসতে, সেটা হচ্ছে যে আমি জানতে চাই বাংলাদেশ এই নিউরোসার্জারি চিকিৎসায় কতটুকু এগুলো, আপনারা কি কি করছেন এখন বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে। আমার সিঙ্গাপুর কলিগ যেগুলো বললেন, তার ভিতরে কিন্তু অনেকগুলো জিনিসই আমাদের দেশে অলরেডি আমরা করছি। হ্যাঁ, কিছু কিছু জিনিস এখন আমরা ওগুলো আনতে পারি নাই, যেমন রোবোটিক যে সার্জারিগুলো বা এআই, রোবোটিক্সের পরে আরও এআই রিলেটেড, এআই দিয়ে রোবটকে চালানো, সেই জিনিসগুলো, এগুলো আমাদের দেশে এখনও শুরু করতে পারি নাই আমরা। কিন্তু যেটা ব্রেইন ম্যাপিং, তারপর এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা অনেক আগে থেকেই আমাদের দেশে এগুলো আমরা চলছে, যেগুলো রুটিনলি করা হয়। আর রোবোটিক্সের কথা যেটা বললেন আমার কলিগ, যেটা বললেন সেটা হলো রোবোটিক্সগুলো কিন্তু বেসিক্যালি ইউজ করা হচ্ছে স্পাইনে, নট ইন ব্রেইন। তো স্পাইনের এই জিনিসগুলো ডেফিনেটলি এটা একটা অ্যাডভান্টেজ, কিছু অ্যাডভান্টেজ আছে স্পাইনে রোবোটিক্স ইউজ করা। তো এটা আমাদের দেশে এখন শুরু করতে পারিনি, কিন্তু ইন ফিউচার ডেফিনেটলি আমরা রোবোটিক্স ইন স্পাইন ডেফিনেটলি আমরা শুরু করতে পারবো। আর বাদবাকি সবগুলোই কিন্তু আমাদের দেশে হচ্ছে, এবং আমরা রেগুলারলি এইসব সার্জারি মানে মোটামুটি একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড লেভেলেই আমরা এখন সার্ভিসটা দিতে পারছি। মানে হচ্ছে অনেক এগিয়ে গেছে আমাদের দেশে নিউরোসার্জারি, আসলে অনেক এগিয়ে গেছে। এখন আপনি তো জানেন যে আমাদের দেশে গভর্নমেন্ট সেক্টর আর প্রাইভেট সেক্টর, দুইটা সেক্টর। আসলে এই জিনিসগুলো ডেভেলপ করতে হলে প্রাইভেট সেক্টরে ডেভেলপ করতে হবে, কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে আপনি নিজেও জানেন যে প্রাইভেট সেক্টরে আমাদের যারা ডেভেলপ করবে সেই মানুষগুলো এগিয়ে আসে না প্রাইভেট সেক্টরে এইগুলো ডেভেলপ করার জন্য। এটা একটা ভিন্ন আলোচনার বিষয়, আমরা হয়তো একটু শেষের দিকে এটাও একটু আলোচনা করতে পারি। ডক্টর জাহিরাও, come to you regarding your subspecialty. So you work most on the skull-based tumors. So could you tell me that what kind of tumors you are dealing and how you deal it? So generally speaking, these skull-based tumors are the most complex tumors because of the region of the brain that it gets affected, right? So at the bottom of the brain, there are a lot of problems with the cranial nerves that can affect your vision, can affect your hearing, can affect your sensation, swallowing. Tumors in this area can also leave you
permanently paralyzed or difficult in terms of movement ability. So actually, patients come in seeking treatment for different reasons. So for one example, the pituitary tumor that is in the hormone gland in the body will give you visual problems. So normally you will come in with vision complaints or with hormonal imbalance issues. So the treatment of it in small tumors and slightly larger tumors, you can still do surgery, but not through the head. You can do it all endoscopically. Nowadays, our endoscopic techniques, we go through the nose, or we do expanded endonasal approaches. We can take up most tumors that way. There are new technologies coming in to go through the orbit as well, to expand the region where we can take out what are known as meningiomas and things like that. But the standard practice in terms of the posterior fossa at the back, you tend to see vestibular schwannomas, which are growths on the nerves of the brain, as well as the meningiomas in that area. We also get head and neck cancers that spread up to the skull base, and they erode the bones and things like that. And we work in collaboration with ENT and general surgeons, which are head and neck surgeons, to remove those sort of tumors. Great. প্রিয় দর্শক, যেটা ডক্টর জাহিরা বলছিলেন যে তার মূল কাজের জায়গাটা হচ্ছে আমাদের যে মস্তিষ্কের যে তলাটা আছে, আমরা যাকে স্কাল বেস বলি, সেখানে বিভিন্ন ধরনের টিউমার হয়ে থাকে। সেই টিউমারগুলোকে অপসারণের কাজটাই তিনি বেশি করে থাকেন, এবং এই রোগীরা কিন্তু বুঝতে পারেন না শুরুতে যে তার কোথায় রোগটা হয়েছে। তারা নানা ধরনের সমস্যা, যেমন গিলতে সমস্যা হচ্ছে অথবা চোখে দেখতে সমস্যা হচ্ছে বা নানা ধরনের হরমোনজনিত সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে আসলে তাদের কাছে আসেন, এবং তখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় যে তাদের আসলে সমস্যা হয়েছে মস্তিষ্কের তলার অংশে, যেটাকে স্কাল বেস বলা হয়, এবং সেখানে কোনো টিউমার বা এরকম হয়েছে। এবং এখন আসলে এই টিউমারগুলোকে অপসারণের জন্য মাথার যে খুলি বা আমরা যেটাকে স্কাল বলি, সেটাকে কাটার প্রয়োজন হয় না, বরং নাকের ভেতর দিয়ে বা চোখের নিচের অংশ দিয়ে পথ করে বা টানেলিং করে সেখান থেকে কিন্তু এই টিউমারগুলোকে এখন অপসারণ করা যায় আধুনিক পদ্ধতির মাধ্যমে। এবার আমি ডক্টর নুরুজ্জামান খান আপনার কাছে আসতে চাই। আপনি মূলত স্পাইন অংশ নিয়ে কাজ করেন। আপনি কি বলবেন যে এই স্পাইনের কি কি আধুনিক চিকিৎসা এখন রয়েছে? ধন্যবাদ আপনাকে। তবে আমার সিঙ্গাপুর কলিগের কথা থেকে একটি কথা বলি যে স্কাল বেস সার্জারির উনি যে জিনিসগুলো বললেন, তো এই যে এন্ডোস্কোপিক নাকের ভিতর দিয়ে যে আমরা অপারেশন করি, বা চোখের পাশ দিয়ে একটা ছোট কি হোল সার্জারি করে আমরা অপারেশন করি এন্ডোস্কোপের মাধ্যমে, এগুলো কিন্তু আমাদের দেশে রেগুলারলি হচ্ছে এবং অনেক আগে থেকে হচ্ছে, এবং স্ট্যান্ডার্ড সার্জারি হচ্ছে, এবং এটার রেজাল্টও খুবই ভালো, স্ট্যান্ডার্ড একটা সার্ভিস হচ্ছে আমাদের দেশে। তো আমি এখন আপনি যে কোশ্চেনটা করলেন সেটা হলো যে আমাদের দেশে স্পাইন সার্জারিটা কতটা অ্যাডভান্স। তো আমাদের দেশে কিন্তু গত 10-12 বছর ধরে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হচ্ছে, ছিদ্রের মাধ্যমে। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি যেরকম ব্রেনে যেরকম একটা সার্জারি হচ্ছে এবং ব্রেনের নাকের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে, এখানে তো ওরকম অরিফিস নাই, বাট এখানে আমরা ছোট্ট অ্যাবাউট 1 সেন্টিমিটার or 6 or 7 মিলিমিটার আমরা স্কিনে একটা ইনসিশন দিয়ে সেখান দিয়ে কিন্তু আমরা এন্ডোস্কোপ দিয়ে স্পাইনে আমরা এন্ডোস্কোপিক সার্জারি করছি। তো এটাতে সুবিধা হলো যে এটাতে পেশেন্টকে অজ্ঞান করতে হয় না, কোনো রকম অজ্ঞান করতে হয় না, এবং পেশেন্ট একই ডেতে অপারেশন করে একই ডেতে চলে যায় এবং কমপ্লিটলি ব্যথামুক্ত হয়ে চলে যেতে পারে। তো এর পাশাপাশি যে জিনিসটা দরকার সেটা হলো, যেটা আসলো কথায়, সেটা হলো যে যখন আমাদের ফিক্সেশন বা স্পাইনটাকে স্ক্রু দিয়ে ফিক্স করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রোবোটিক্সের একটা অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। বাট রোবোটিক্সের থেকে বড় যেটা দরকার সেটা হলো মনিটরিং অথবা গাইডেড সার্জারি। এই গাইডেড সার্জারি কিন্তু আমাদের দেশে হচ্ছে, যেটা আমরা সিয়াম গাইডেড করি, যেটাতে একটু রেডিয়েশন বেশি আসে, সেটা ছাড়াও কিন্তু আমরা নেভিগেশন করে আমরা এই সার্জারি করতে পারি, সেখানে রেডিয়েশনটা থাকে না। তো সেটা কিন্তু আমাদের দেশে অলরেডি আমরা করছি। এর পাশাপাশি আমরা রোবোটিক্স দিয়ে যদি করি আরেকটু কিছু অ্যাডভান্টেজ আমরা আনতে পারি, বাট সেটা যে খুব এসেনশিয়াল এরকম না, বাট এটা অনেকটা
বিলাসিতা বলবো আমাদের দেশের জন্য, বাট কারণ এটাতে যে খুব বড় ধরনের অ্যাডভান্টেজ এনে দিতে পারবে এরকম না, কিন্তু আমাদের দেশে তো ডেফিনেটলি অনেক মানুষই আছে যারা এই ধরনের সার্ভিস নিতে পারে। সেই কারণে এই ধরনের সার্ভিস আমি মনে করি যে প্রাইভেট 2-4টা হসপিটালে থাকা উচিত, যাতে করে আমাদের এই শ্রেণীর মানুষগুলোর বাইরের দেশে না যাওয়া লাগে, তারা আমার দেশে এই সার্ভিসটা নিতে পারে। সুতরাং আমরা স্পাইন সার্জারিতেও কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছি। আমরা এখানে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করছি, আমরা এ ধরনের মনিটরিং দিয়ে নেভিগেটেড স্পাইনের সার্জারি করছি, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেনের সার্জারি করছি। সেই কারণে আমি মনে করি যে আমাদের দেশের পেশেন্টগুলো ডেফিনেটলি আমাদের দেশে এই ধরনের ডেভেলপড সার্জারি করা সম্ভব বা নিতে পারে এই সার্ভিসগুলো। জি, অনেক ধন্যবাদ। Dr. Chaira comes to you. You are doing the neurosurgical service in Singapore and they are working here in Bangladesh. How this exchange of views, your visits and our visits to Singapore, help to develop the neurosurgical treatment facilities? Yeah, that's a very good question, right? Because I think sharing of ideas and just developing relationships really advances the field. Because if we stay in our country, we don't learn enough. And the problems we face are not just unique. Sometimes the problems we face are the same, right? You know, it's just that the technologies we use and the approaches that we use are different. So just sharing ideas, coming, talking, you know, even just over dinner, sharing what are our problems, you begin to realize that actually common problems can be solved together. Sometimes we have things to offer, sometimes there's offers the other way. So everywhere I've gone and I've spoken to people, I've always learnt something, right? You know, and it is important to keep that learning and that sharing. So that's why in Singapore, in the Singapore General Hospital, we are a World Federation of Neurological Surgeons training center, right? We do allow fellowships for people to come to us 6 months, learn how we do things in Singapore, and then take it back to their country and see how they can do better. So we've had people from Philippines, we've had people all the way from Egypt, including South America, come over to Singapore. We've had from South Asia, unfortunately most of the time in South Asia it comes from India, right? You know, because the large number of Indians will apply. But we think after this program, more Bangladeshi neurosurgeons go there. Oh, definitely. Yeah. You know, I think this is one of the aims of trying to develop relations. And, you know, we look at things to grow together. I don't think we should grow alone. It is always a partnership, and the partnership should benefit both sides, right? So people come, learn, and they come back to this system and they improve the system, right? We come here, we learn, we see diseases that we have no exposure to, but may be rare in our context. But because you see it here, it becomes understanding the common approaches to it. At the same time, the huge population in Bangladesh, so we have more disease, more patients bulk here. Yeah. So for my juniors to come here and learn, I think it's also important, you know, because you will learn faster, right, by seeing things and doing different types of approaches to surgery as well, you know, right? And then that improves your thinking process as a surgeon. Oh, thank you. ডক্টর জাইরাও যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন দেশের মধ্যে যে আদান প্রদান হয় জ্ঞানের, এটার মাধ্যমে কিন্তু আসলে এই বিষয়টা বা নিউরোসার্জারি বিষয়টা এগিয়ে যেতে পারে। কারণ উনি বলছিলেন যে সমস্যাগুলো কিন্তু প্রায় সব দেশে একই রকমই, এরকম না যে সিঙ্গাপুরের মানুষদের এক ধরনের সমস্যা হয়, বাংলাদেশের মানুষদের আলাদা সমস্যা। ফলে যদি এই দুই দেশের বিশেষজ্ঞরা বারবার বসেন এবং নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করেন, জ্ঞানের আদান প্রদান করেন, সেক্ষেত্রে কিন্তু দুই দেশই লাভবান হতে পারে। তিনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে তাদের হাসপাতালে কিন্তু একটা ভালো ইনস্টিটিউট আছে যেখানে তারা বিভিন্ন দেশের শিক্ষার্থীদের, বিশেষ করে নিউরোসার্জারি যারা চিকিৎসক আছেন তাদেরকে এখানে প্রশিক্ষণের সুযোগ দিয়ে থাকেন। এবং তিনি বলছিলেন যে অন্যান্য অনেক দেশ থেকে সেখানে প্রশিক্ষণের জন্য যাচ্ছেন। এবং আমরা কথাবার্তার মাঝখানে বললাম যে আমরা আশা করব যে বাংলাদেশের নিউরোসার্জন
সার্জনরা আরও বেশি বেশি করে সেখানে যাবেন। ডক্টর নুরুজ্জামান, আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন? তাদের এখানে কিন্তু একটা ভালো ইনস্টিটিউট আছে এবং সেখানে কিন্তু আমাদের এখন অনেক নতুন নিউরোসার্জনরা আসছেন, ভালো ভালো নতুন ডক্টররা নিউরোসার্জারিতে ডিগ্রি করছেন। তাদেরকে ওখানে পাঠানোর ব্যাপারে আপনি তো আপনার নিউরোসার্জারি যে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন আছে সেখানে কাজ করছেন সদস্য সচিব হিসেবে, তো আপনি এই সুযোগটা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি নিউরোসার্জারি ট্রেনিং কিন্তু সিঙ্গাপুরে অনেক আগে থেকেই আমাদের দেশের থেকে যায়। তো যেটা আমাদের লিমিটেশন বা সমস্যা সেটা হলো যে সিঙ্গাপুরে কিন্তু আপনার অবজারভারশিপ পাবে, সে হ্যান্ডস অন করতে পারবে না। তো এই যে এই প্রবলেমের জন্য লং টার্ম ওখানে থেকে অবজারভার, আপনি নিজেও জানেন, আপনি নিজেও তো সিঙ্গাপুরে ট্রেনিং করেছেন, আমিও কিন্তু সিঙ্গাপুরে ট্রেনিং করেছি। তো এই অবজারভারশিপ আর হ্যান্ডস অন এর ভিতর কিন্তু বাল্ক অফ ডিফারেন্স আমাদের আসে। তারপর ডেফিনেটলি এখানে যেতে হবে, যারা কাজ শিখছে, অলরেডি কাজ করে, তাদের এই কাজের মডিফিকেশন, সে যখন ওখানে অবজারভারশিপ করে তখন সেই মডিফিকেশনটা সে ওখান থেকে বা ডেভেলপমেন্টটা করে এসে সে আমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো একেবারে যারা নিউ, তারা কিন্তু শুধু দেখে এসে এখানে সেটাকে ওইভাবে ইনপুট নিতে পারবে না। সেই কারণে আমি মনে করি যে আমাদের দেশে যারা অলরেডি নিউরোসার্জারিতে প্র্যাকটিস করতেছে বা জুনিয়র নিউরোসার্জন, আমরা ডেফিনেটলি এই ধরনের জুনিয়র নিউরোসার্জনদেরকে ওখানে অবজারভারশিপের জন্য 3 মাস 6 মাস, যেটা আমরা বায়োলেটারাল কথা বলে আমরা এটা ঠিক করে নিতে পারি যে সেখানে আমরা পাঠাতে পারি। তো এই এবং আরেকটা জিনিস যেটা, সিঙ্গাপুর ইজ ভেরি এক্সপেন্সিভ, আপনি জানেন যে ওখানে এক্সপেন্সিভ। ওনারা এটা ফাইন্যান্সিয়ালি কতটুকু আমাদের রেসিডেন্টদেরকে বা আমাদের জুনিয়র নিউরোসার্জনকে হেল্প করতে পারবে সেটাও আমাদের আলাপ আলোচনা করার বিষয়। বাট আমি যেটা জানি সেটা হলো যে সেলফ ফিন্যান্সেই তাকে যেতে হবে এবং সেলফ ফিন্যান্সে ওখানে থাকতে হবে। বাট তাকে কোনো ওখানে ওই ট্রেনিংটা নেওয়ার জন্য কোনো ফিস দিতে হবে না। তো এইটাতে যারা এরকম আমরা যাদেরকে ওখানে অ্যাকোমোডেট করতে পারবো, ডেফিনেটলি আমরা নিউরোসার্জারি সোসাইটিতে কথা বলে তাদেরকে সিলেক্ট করে ওরা যাদেরকে ওখানে আমাদেরকে অ্যাকোমোডেট করতে পারে যে নাম্বারটা, সেখানে আমরা ডেফিনেটলি পাঠাতে পারবো। সেটা হতে পারে স্কাল বেস সার্জারি অথবা স্পাইন সার্জারি, যে কোনো ডিসিপ্লিনে। যেটা আমি নিউরোসার্জারি সোসাইটিতে আসার পর যেটা আমরা চিন্তা করেছি সেটা হলো যে আমরা এখন টোটালি ব্রাঞ্চ ডেভেলপ করব, সাব ব্রাঞ্চ ডেভেলপ করব, এবং যে ছেলেগুলো যে সাব ব্রাঞ্চের বাইরে থেকে ট্রেনিং করে আসবে তাদেরকে আমরা সেখানে প্রোভাইড করার চেষ্টা করব, সো দ্যাট তার সেই জ্ঞানটা, তার সেই সময়টা কাজে লাগে। তো আমরা ডেফিনেটলি এটা একটা পজিটিভ সমস্যা যে দেখা যাচ্ছে যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আসেন তাকে আসলে সেই বিষয়ে কাজ করার সুযোগ পাচ্ছে না। জি, কারণ এটা হলো যে এটা একটা গভর্নমেন্ট পলিসির বিষয়। কারণ গভর্নমেন্ট যদি সোসাইটিগুলোর সঙ্গে বসে এবং আমরা যদি তাদেরকে সেট করে দিতে পারি এবং গভর্নমেন্ট যদি সেটাকে কোঅপারেট করে, ডেফিনেটলি আমরা সার্ভিসটা ইমপ্রুভ করতে পারবো। কোন বিষয়ে অভিজ্ঞ সেটা কিন্তু আপনারা ছাড়া অন্য কেউ বলতে পারবে না, রাইট। কিন্তু আমাদের দেশে এই সিস্টেমগুলো ডেভেলপ না করার জন্য, যে আমি সাপোজ আমার কথাই যদি বলি, আমি নিউরোসার্জারিতে পোস্ট গ্রাজুয়েশন করার পর আমার গ্রামে একটা ইউনিয়ন সাব সেন্টারে বা মেডিকেল অফিসার হিসেবে পোস্টিং হলো। তো সেক্ষেত্রে আমি আমার যে জ্ঞানটা, সেই জ্ঞানটাকে, স্পেশাল জ্ঞানটাকে ওখানে ইমপ্লিমেন্ট করার কোনো সুযোগ নেই। তো সুতরাং গভর্নমেন্টের পলিসিও কিন্তু চেঞ্জ আসতে হবে, যাতে করে একটা ছেলে একটা বিষয়ে ডেভেলপ করলো, তার পোস্ট গ্রাজুয়েশন করলো বা তার নলেজ গ্যাদারিং করলো বা এই দেশের জনগণের টাকায় সে ওই বিষয়ে পড়াশুনো করলো, তাকে তো ওই বিষয়ে কিন্তু তাকে এই সার্ভিসটা দেওয়ার সুযোগ করে দিতে হবে। সেক্ষেত্রে তাকে যে কোনো মেডিকেল কলেজে ওই সাবজেক্টে যদি তাকে সুযোগ দেওয়া হয় বা পোস্টিং দেওয়া হয়, তাহলে সেই সার্ভিসটা সে দিতে পারে। এটা একটা গভর্নমেন্ট পলিসির বিষয়। আমরা গভর্নমেন্ট লেভেলে এটা কথা বলতে পারি এবং গভর্নমেন্ট যদি সদয় হয়, ডেফিনেটলি আমরা এটা ভালো রেজাল্ট দিতে পারি সাধারণ জনগণকে এই দেশের স্বাস্থ্যসেবায়। জি, ডক্টর জয় রাও, সো উই আর কনক্লুডিং, সো a brief from you. I want to know how to improve our spine and brain. How can we care our brain and spine? So in terms of how you look after your own health, right? So I think there are simple things when it comes to brain and spine health. Some of it is occupational hazards, you know, depending where you work, you make sure that your head is protected, your ergonomics of the workplace in terms of how you carry things and how you sit helps your spine. But generally, your nutrition has to be good. So physiologically, nutrition, your intake and things like that. And then the best thing about the nervous system is it controls everything, right? And the best way to exercise in is to do activities, right?
As you grow older, you read more, you do more puzzles, you do activities, you do physical activities, you learn a new hobby. These things keep your mind active along the way. And I think it's important that you are not just physically active, you have to be mentally active to keep yourself in optimal health. And the most important thing, I think, is still sleep, right? You need a good sleep schedule because sleep is at a time where your nervous system is encoding the information and also regenerating. So if you don't give enough time for sleep, then you're not going to be at the peak of function. Thank you very much for your time, for coming here and giving your opinions. I think our audience will be benefited from this discussion. ডক্টর নুরুজ্জামান আপনাকে অনেক ধন্যবাদ, ডক্টর জাহির, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ যে আমাদের দুজন বিশেষজ্ঞ বললেন যে মেরুদণ্ড এবং আমাদের যে মস্তিষ্ক রয়েছে সেটার যত্নের জন্য কি কি করণীয় এবং সমস্যা হলে কোথায় যেতে হবে, কি চিকিৎসা নিতে হবে, আমাদের কি কি অগ্রগতি হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটি ডক্টর জয়রাও সব শেষে বললেন সেটি হচ্ছে যে আমাদেরকে যথেষ্ট পরিমাণে আমাদের ঘুম প্রয়োজন আছে, বিশ্রামের প্রয়োজন আছে। কারণ হচ্ছে যে সেই সময়টাতে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র বিকশিত হয়, তাদেরকে রিজেনারেট করে। ফলে আমরা আমাদের যে দৈনন্দিন কর্মতালিকা সেটাতে ঘুম বা বিশ্রামকে যেন একটা গুরুত্বপূর্ণ স্থান দিই। প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিনে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।